কোনো প্রমাণ আছে? আরো 19শে ডিসেম্বর আরেকটা আসবে, আরেকটা জাহাজ আছে, বলে দিই ওটাতে অস্ত্র আসবে। তাহলে রিউমার স্ক্যানারকে আপনার মাধ্যমে বলে দিচ্ছি, আপনি ওখানে ভিডিও করবেন দাঁড়িয়ে, টাইম ডেট দিয়ে প্রমাণ করতে হবে আপনাকে ওখানে অস্ত্র নেই। কিভাবে প্রমাণ করবেন আপনি জানেন, আমরা শুধু দেখবো ওই ডেটটা 19শে ডিসেম্বর আবার আসছে, মানে ভিড়বে চট্টগ্রাম বন্দরে 19শে ডিসেম্বর আবার ভিড়বে আরেক জাহাজ। আপনারা ওখানে দাঁড়িয়ে ওটা যে 19শে ডিসেম্বর সেটা আমাকে প্রমাণ করতে হবে, ধাপে ধাপে বলে দিই কিভাবে প্রমাণ করতে হয়, শিখে যান। ওটা যে 19শে ডিসেম্বর হচ্ছে এটা আপনাকে প্রমাণ করতে হবে, ওটা চট্টগ্রাম বন্দরে হচ্ছে এটা প্রমাণ করতে হবে। ওটা যে চট্টগ্রাম বন্দর 19শে ডিসেম্বরে কয়টার সময়, এই টাইম ডেট সব প্রমাণ করতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ। এবার বলি, আগের যে এটার আগে আপনাকে জানতে হবে রিউমার স্ক্যানার, সেপ্টেম্বর মাসে ডাক্তার ইউনূস, বাটপার ইউনূস, তার সঙ্গে বা এই সরকারটার সঙ্গে, গেঞ্জি সরকার বলি, পাকিস্তানের একটি চুক্তি হয় অস্ত্র কেনার। কারণ এই অস্ত্র কেনার চুক্তি হাসিনার সঙ্গে হয়নি, পাকিস্তানের জাহাজের ভেড়ার কথাই নয়। যদিও ওইটা প্রথম জাহাজটা পাকিস্তানে ছিল, ওটা চীনের জাহাজ ছিল, পাকিস্তান হয়ে আসছিল। তো ঘটনা হচ্ছে এটা চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যেই ওদের 3টে জাহাজ আসার কথা, কি 4টে জাহাজ আসার কথা। এবং সেটাতে আমাদের, আপনি নিউমার স্ক্যানার, আপনি, আমার তো এবার এরকম মনে হচ্ছে আপনি 3.5 টাকার লোক ফালতু এসব পিছনে না দিয়ে আপনাকে বেস তৈরি করতে হবে, সোর্স। আপনাকে সোর্স খবর দেবে, তবে সেই সোর্সকে পয়সা দিতে হয়, বিনা পয়সায় কেউ খবর দেয় না, মাগনা এই দুনিয়ায় কেউ কিছু করে না। আমার সোর্স খবর দিতে হবে, আমরাই করি। এই যে এখানে মাগনা বসে আছি, 5 পয়সা পাচ্ছি না, নেটওয়ার্ক আমার, এই আমার সব আমার খরচ, এগুলো আমরা করি, ঘরের কে বোনের মোস্তায়। তো তাও আমরা মিথ্যে কথা বলি না। তো ওখানে যখন প্রথম জাহাজটা ভিড়লো, তারপরে ওখানে মানে, এবং শুধু তাই না, অস্ত্র এসছে না, আমি এডিশনাল বলছি, অস্ত্রের সঙ্গে আইএসআই এর ট্রেনার এবং আর্মি ট্রেনার এসছে। কতজন এসছে সেটা এক্সাক্ট ফিগারটা জানি না, এসছে। এবং আপনাদের আরো বলে দিই রিউমার স্ক্যানার, এবং তাদের একটা দল চট্টগ্রামে আছে, সম্ভবত পার্বত্য চট্টগ্রামে এন্ট্রি নিয়েছে, আরেকটা আছে ঢাকা ক্যান্টনমেন্টে, কি জিজ্ঞাসা করে আসবেন, আপনার ওয়াকারকে জিজ্ঞাসা করে আসবেন ঢাকা ক্যান্টনমেন্টে। তারা ট্রেনিং দিচ্ছে হিজবুত জামাতপন্থী সেনাদের। তাদের উদ্দেশ্য হচ্ছে নর্থ ইস্টে অস্ত্র পাঠানো, অস্থিরতা করা। এটা হচ্ছে আপনারা কাউন্টার নিচ্ছেন 71-এ। 71-এ 10ই এপ্রিলের পর থেকে 24শে নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিল ইন্ডিয়ান আর্মি, ট্রেন করেছিল। এই যে এতদিন ধরে ট্রেন করার ফলে তারা ট্রেইনড হয়ে গিয়ে যুদ্ধটা করেছিল, এটা জানতে হবে। সেইটার কাউন্টার করছেন আপনারা। নর্থ ইস্টে যে 40টা 39, 36 থেকে 40-এর মধ্যে, এক্সাক্ট ফিগারটা আমি আজকে বলতে পারছি না, পরে বলে দেবো এক সময়, যে মানে বিদ্রোহী গ্রুপ রয়েছে, তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে যেতে চায় না। পিএলএ কিছু আছে, কুকিরা আছে, তারা পাকিস্তানের সঙ্গে যেতে চায় না, তারা ওটাকে নিজের দেশ মনে করে এবং তারা ইন্ডিপেন্ডেন্সি চাইছে, এর বেশি কিছু না। এটা অঞ্চল, সে অঞ্চলগুলো আপনাদের একটা জেলা, এক একটা জেলার মতো, উপজেলার মতো এরকম অঞ্চল, এইটুকুনি, এর বেশি কিছু চাইছে না। বিশাল 7 সিস্টার আপনারা ভেবে বসেছেন, 7 সিস্টার নিয়ে কি এটা গুজব ছড়ায়, এটা গুজব ছড়াচ্ছে। 7 সিস্টার্স গুজব ওরাই ছড়ায়, বাংলাদেশের ওই নিউজ চ্যানেল, ওই রিউমার স্ক্যানার নিজে ছড়ায়। এটা ধরে না কেন যে 7 সিস্টার্স এর কোনো কমন পতাকা নেই, 7 সিস্টার বলে ইউনাইটেড কিছু নেই, তারা কালচারালি আলাদা আলাদা, ভাষার আলাদা আলাদা, জাতিগত ভাবে আলাদা আলাদা, অনেক অনেক আলাদা। তো সেখানে অস্থির করা, তাদেরকে অস্ত্র সাপ্লাই দেওয়া, যেটা ভারত করেছিল বাংলাদেশ, ওরা করতে চাইছে, মানে ওরা বাংলাদেশকে বেস করতে চাইছে এবং তাদের অ্যাসিওর করতে চাইছে যে এরকম ভাবে আমরা ভগবানে করে ভারতকে টুকরো করবো, একটা শাস্তি দেব, এইটা করতে চাইছে। তো সেই সময় চট্টগ্রামে যে জাহাজটা ভিড়েছিল, সেখান থেকে যখন ওই
অফিসাররা নামে এবং তারা যখন আশেপাশে একটু মানে ঘোরাঘুরি করছিল সেই সময় আইডেন্টিফাই হয়। এই আইডেন্টিফাই হওয়ার পরেই ওখানকার কাস্টমস অফিসারদের বদলি করা হয়। কেন বদলি করা হয়েছে তার কারণ দেখাও। সেই অফিসারদের বক্তব্য শুনবো নিরপেক্ষ, সেই অফিসারদের নিরপেক্ষ বক্তব্য শুনবো, দরকার পড়লে সেই অফিসারদের ভারতে বা রাশিয়া বা কোথাও পাঠিয়ে দিন, ওখান থেকে বলবো, কারণ আপনার দেশে দাঁড়িয়ে নিরপেক্ষ কথা বলতে পারবে না, পাঠিয়ে দেন সেখানে গিয়ে তারা বলুক, আমার কথাটাই বলবে। অস্ত্র পাঠানো হয়েছে, সেই অস্ত্র যেন কিরকম, সেটা হচ্ছে আলু মানে হচ্ছে গ্রেনেড। আমি লিখে দিয়েছিলাম আলু মানে গ্রেনেড, পোস্টটা হলে বলতে পারবো। হ্যাঁ, মানে কি এসছে, পেঁয়াজ এসছে, আলু এসছে, এর মানে হচ্ছে গ্রেনেড এসছে, এটা বুঝতে হবে। তো যে পাকিস্তান 1000 টাকা লিটার তেল কেনে, 1000 টাকা লিটার, আর বাংলাদেশে এখন তেলের লিটার কত, পেট্রোল 125 টাকা, না না 125 টাকা, 125 টাকা তেলের লিটার। তো ওখানে 1000 টাকা লিটার তেল, অর্থাৎ আপনাকে বলি এবার ব্যবসাটা বুঝতে হবে রিউমার্স স্ক্যানারকে, যে করাচিতে কোনো ফসল হয় না, করাচির মধ্যে কোনো ফসল হয় না, এই ফসলটা ওদের গ্রামের থেকে আনতে হয়। আমি যদি ধরে নিই তারা নিজেরা কপ করে নিয়ে আসছে, তাহলে সেটা আনতে গেলে 1000 টাকা লিটার পেট্রোল খরচা করতে হচ্ছে। তো এবার 10 কিলোমিটার যেতে একটা ট্রাকের কত টাকা খরচা হয় তেলের পিছনে, সেটা হিসাব করেন। তাইলে সেই আলুর দাম দাঁড়ায় কত, সেই আলুর দাম দাঁড়ায় কত, সেই আলুটা ওইখানে বহন করে ওখান থেকে তেল খরচা দিয়ে নিয়ে আসছে কোথায়, চট্টগ্রামে, তাহলে আলুর দাম দাঁড়ায় কত। তারপরে ওইখান থেকে আপনার মেন বাজারে যাবে, ওখান থেকেই তো সবাই নিয়ে যাবে না, ওখান থেকে মেন জায়গায় যাবে, সেখান থেকে বাটোয়ারা হবে, তাহলে আলুর দাম দাঁড়ায় কত। তাহলে আপনি কি ঢাকার বাজারে গতকালকে শুনলাম 75 টাকা কিলো আলু, তো ওইখানে 1000 টাকা লিটার তেলের 100 টাকা কিলো আলু আপনাকে 75 টাকায় দেবে। ওদের কি মানে কি বলবো, রকের ভাষা এখানে বেরিয়ে আছে। 25শে নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন 26শে নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করা হয়। এরপর আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়, যেটা আমরা সবাই দেখেছি। চিন্ময়কে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য। সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম জেলা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়, যেটা আমরা সবাই দেখেছি। ভারতীয় গণমাধ্যম এই পারপাসে বলছে সাইফুল ইসলাম চিন্ময়ের আইনজীবী ছিলেন, এই জন্যই তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই দাবি সঠিক নয়। চিন্ময়ের আইনজীবী শুভাশিস শর্মা, সাইফুল ইসলাম নয়। কি বলবেন? এটা নিয়ে নানা রকম মতবিভেদ আছে। সেটা হচ্ছে যে ওকালতনামায় যিনি সই করেন তিনি উকিল হন, এটা ভারতেও যা নিয়ম ওখানেও তাই নিয়ম, একই নিয়মটা একই। কারণ এটা উপনিবেশিক আইনে আপনাদের 144 ধারা আমাদেরও 144 ধারা, এরকম ব্যাপার আছে, একই ব্যাপার, একই আইন থেকে সৃষ্ট, সেই কারণে। তো সিআরপিসিতে আপনার যিনি ওকালতনামায় সই করেন তিনি হচ্ছেন উকিল, কিন্তু আমাদের এখানেও যেরকম একই সিস্টেম আপনাদের ওখানেও তাই, একজন উকিল স্ট্যান্ড হলেও তার পাশাপাশি আরো অনেকে থাকে। হ্যাঁ, এখানেও আছে যে সেও সওয়াল করতে পারবে, তার স্পেশাল পারমিশন তৈরি করা হয়। তো এতদূর ধরে বিতর্কিত হলেও সেই জন্য বলে নিই, কারণ এটা বিতর্কিত। রিউমার স্ক্যানার, তাহলে রিউমার স্ক্যানারের বিরুদ্ধে কি বলবো? রিউমার স্ক্যানারের উচিত অরিজিনালটা জানা, ওটা নয় বলে দিল, তথ্য প্রমাণটা কোথায়? আমি রিউমার স্ক্যানারের এই বিষয়ে তথ্য প্রমাণ পাই, আপনার কাছে থাকলে দেখান। যে প্যানেল, অ্যাডভোকেট প্যানেল, যেমন পিপি, আপনার ওখানে পুলিশ কাউকে ধরে নিয়ে গেলে তাকে আদালতে নেওয়া হয়, আদালতে নিলে স্টেটের হয়ে যিনি করেন, সওয়াল করেন স্টেটের হয়ে, দেশের হয়ে, পুলিশের হয়ে, তার নামকে বলা হয় পিপি।
এই পিপি কিন্তু একা থাকে না, পিপির একটা প্যানেল থাকে। জি, আজকে আসবে এরকম, আরেকজনকে ওখানে পাঠালো, এরকম পিপির প্যানেল। তেমনি ব্যক্তিগত ভাবেও আপনি একাধিক উকিল নিয়োগ করতে পারেন, কিন্তু একজনই সইটা করবে, একজন হলফনামায়, আর বাদ বাকি হচ্ছে প্যানেলে থাকবে। এটা হয়। আর উনি যেহেতু একটা নেতৃস্থানীয়, অতএব ওনার প্যানেল রয়েছে, এটা স্বাভাবিক। অনেকেই হয়তো এগিয়ে এসছে সাহায্য করবার জন্যে। এবং আমরা জানি, আমরা দেখেছি কিছু ছবি, যে উনি জামায়াতের আমিরের সঙ্গে দেখা করেছিলেন, কোন এক আমির। দ্বিতীয়টা হচ্ছে ফারহাদ মাজারের সঙ্গে দেখা করেছিলেন, এবং বিএনপি নেতাদের সঙ্গে ওনার ছবি আছে। এইটা হচ্ছে ওনাদের এই পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে একজন মুসলিম ধর্মাবলম্বী তিনি ওনার হয়ে উকিল হতে পারেন না, এটা তো হয় না। হতেই পারে, উনি ছিলেন। আমরা জানি এটা সত্যি যে উকিলের যেখানে ওকালতনামা লেখা হয়েছে সেখানে অন্য একজনের সই আছে, সেটা এই মুসলিম উকিলের সইটা নেই। কিন্তু প্যানেলে ছিলেন বলে এরকম ধারণা করাটা অযৌক্তিক নয়, এবং এটার বিরুদ্ধে যথার্থ প্রমাণ রিউমার্স স্ক্যানার দেয়নি। রিউমার্স স্ক্যানারের বক্তব্য হচ্ছে ওটা ভুয়া, সেটা ভুয়া। আরে তথ্য দিয়ে তারপরে বলুন ভুয়া, তথ্য দিন। রিউমার্স স্ক্যানারকে ফাইনালি যেটা বলছি, আপনি নিজেই এটা গুজব ছড়াচ্ছেন ইন্টেনশনালি, এবং আপনার নিজেদের লোকের দ্বারা কিছু কিছু গুজব ছড়িয়ে সেটাকে আপনি গুজব ধরছেন, মানে আপনি সাপ হয়ে কাটছেন, ওজা হয়ে যাচ্ছেন। এটা আমাদের কাছে ধরা হয়ে গেছে। এরপরে আমি ফেসবুকে ভালো করে এটা দেব। জি, ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করছে বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করা হয়েছে। বাস্তবিক অর্থে আসলে সেরকম? আবার বলুন। ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করছে বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করা হয়েছে। বাস্তবিক অর্থে এরকম কিছু হয়নি। এ ব্যাপারে কি বলবেন? এটা ওরা দাবি করছে। যে স্যাটেলাইট চ্যানেলটা এখান থেকে ছাড়ে তারা তো তার ফিডব্যাক জানে। তুমি আমাকে মারছো, আমার একটা হাত ওখানে গলানো ছিল, আমার হাতটা ওখান থেকে বার করে দিচ্ছ, আমি জানি না, রিউমার্স স্ক্যানার জানে। অদ্ভুত ব্যাপার, কিন্তু হাস্যকর। এটা তো হাস্যকর। এই পারপাসে সরকারি ভাবে বলে দিই, সরকারি ভাবে হয়তো বলেনি, কিন্তু বেসরকারি ভাবে বন্ধ করে দিচ্ছে। কারণ ওই হাতে, এটা তো নাহিদের হাতে সম্ভবত, নাহিদ নামক যে টোকাই একটা আছে, টোকাই নাহিদের হাতে। এখন আমার হাতটা ওখানে ভরা আছে, সে আমার হাতটা বার করে দিচ্ছে, আমি বুঝতে পারছি আমার হাত বার করে দিয়েছে, ও বলছে যে বার করা হয়। অদ্ভুত ব্যাপার। এছাড়াও ভারতীয় গণমাধ্যমে আরো দাবি করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে, যেটা আমাদের লালমনিরহাটে অবস্থিত। তবে রিউমার বলছে তাদের অনুসন্ধানে তারা দাবি করছে বিষয়টি মিথ্যা। লালমনিরহাটের বিমানবন্দর দীর্ঘ 6 দশক ধরে বন্ধ রয়েছে, যেটা আমরাও জানি, এবং সম্প্রতি এর কার্যক্রম পুনরায় চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এটা বলছে রিউমার। তাহলে ভারতীয় মিডিয়া এমন তথ্য কোথায় পেল যে ওখানে আসলে আবার পুনরায় এটা চালু হচ্ছে? প্রথম কথা, ভারতীয় মিডিয়াটা দীর্ঘদিনের মিডিয়া। রিউমার স্ক্যানারে যে চালায় তার বাপের জন্মের আগের মিডিয়া কিন্তু ভারতে, এটা রিউমার স্ক্যানারকে জানতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে রিউমার স্ক্যানার কোনো মানে স্বীকৃত নিউজ চ্যানেল নয়। তৃতীয়ত হচ্ছে রিউমার স্ক্যানার যুদ্ধকালীন পূর্বাবস্থা, যুদ্ধ পরিস্থিতি এইসব নিয়ে কিচ্ছু জানে না, বক্তব্যই বোঝা যায়, কিচ্ছু জানে না। 4 নম্বর হচ্ছে ওনার আর্মি বা এই ডিফেন্স সবচেয়ে বড় কথা, ডিফেন্স, কোন একটি রাষ্ট্রের ডিফেন্স ক্ষেত্রে ওনার সোর্স নাই, জিরো। রিউমার স্ক্যানার, আমি বলে দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, রিউমার স্ক্যানারের ডিফেন্সগত কোনো খবর বিশ্বাস করবেন না, কারণ এই খবরেই বোঝা যাচ্ছে যে ওর কোনো ডিফেন্সের কোনো ইয়েই নাই, মানে কোনো সোর্স নাই।